নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা আজকেও বিগত পরীক্ষাগুলোতে সায়েন্সের উপরে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আর আগামী পরীক্ষার জন্য সায়েন্সের উপরে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকেও আমরা 15টা প্রশ্নের আলোচনা করব। আর আজকে আমাদের 9th ক্লাস। তো আজকে ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে a constant force acts on a body of mass 0.9 kg at rest. If in 10 seconds the body moves a distance of 250 meter, the magnitude of the force is মানে কি একটা বল কাজ করছে একটা বডির উপরে বা কোনো একটা বস্তুর উপরে যার ভর কত 0.9 কেজি আর সেটা কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে তারপর বলছে যদি এই বস্তুটার ওপর if in 10 seconds মানে যদি এই বস্তুটাকে 10 সেকেন্ড ধরে এই বলটা প্রয়োগ করার ফলে কি হয়েছে সেই বডিটা মুভস অর্থাৎ সরে গিয়েছে কতটা দূরত্ব 250 মিটার তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অর্থাৎ সেই বলের মান কত অপশন এ বলছে 3 নিউটন অপশন বি বলছে 4.5 নিউটন অপশন সি বলছে 4 নিউটন আর অপশন ডি বলছে 5 নিউটন তাহলে অপশন এ 3 নিউটন না অপশন বি 4.5 নিউটন নাকি অপশন সি 4 নিউটন নাকি অপশন ডি 5 নিউটন আমরা জানি ফোর্সের মানে কি বল তো এই বল সমান কি হয় মাস ইনটু অ্যাক্সেলারেশন তাই হয় তো আমরা এখানে অ্যাক্সেলারেশনটা তো জানি না তো অ্যাক্সেলারেশনটা আমাদের বের করে নিতে হবে তাই তো তাহলে আমরা আবার একটা সূত্র জানি যে v is equal to u plus at এগুলো হচ্ছে বেগের সূত্র আর একটা আছে v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as এটাও আছে আবার একটা সূত্র আছে s is equal to ut plus half at স্কয়ার তা এদের মধ্যে আমরা এই ভি গুলোকে কি জানি যে অন্তিম বেগ কত হয়েছিল তা তো জানি না আমরা প্রাথমিক বেগগুলো জানি যেখান থেকে আমরা আর এই কত দূরত্ব অতিক্রম করেছিল সেইটা জানি সেখান থেকে আমরা কি বের করে নিতে পারবো এই ত্বরণটাকে বের করে নিতে পারবো তাহলে এই সূত্র দুটো আমাদের কোনো কাজে লাগবে না তাহলে এই যে এস অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয় ইউটি অর্থাৎ প্রাথমিক বেগের সাথে সময় তার সাথে যোগ কি হাফ এটি এ হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ আর টি স্কোয়ার তো এখানে জানি 10 এবার জাস্ট মানগুলো বসাবো তাহলে এস কত হয়েছিল 250 মিটার হয়েছিল প্রাথমিক গতিবেগ কত ছিল স্থির অবস্থায় ছিল তাহলে স্থির অবস্থা মানে কি প্রাথমিক গতিবেগ হচ্ছে জিরো তাহলে ইউটিটা কত হয়ে যাবে টোটাল জিরো ইউ এর মান যেহেতু জিরো তাহলে জিরোর সঙ্গে কিছু গুণ করলে সেটা জিরোই হয় আর কি আছে হাফ এটা বের করতে হবে এ টি কত বলেছে টি হচ্ছে 10 তাহলে 10 এর স্কয়ার করলে কত হয় 100 তাহলে আমরা এটাকে কেটে দেব তাহলে কি দাঁড়ালো 250 ইজ ইকুয়াল টু 50 এ তাহলে এ ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো এ ইজ ইকুয়াল টু দাঁড়ালো 250 বাই 50 মানে 5 তাহলে অ্যাক্সেলারেশনের মান কত বেরোলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবার জাস্ট এইখানে ফোর্সের এখানে বসাবো তাহলে মাস কত বলেছে 0.9 কেজি আর অ্যাক্সেলারেশন কত পেয়েছি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে কত হয়ে যাবে 4.5 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা কি বলি নিউটন তাহলে উত্তর কত 4.5 নিউটন বোঝা গেল তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো পরের প্রশ্নে বলছে দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মানে কি কোনো একটা পরিবাহী রোধ সেটা কিসের ওপরে রেজিস্ট্যান্স সেটা কিসের উপরে নির্ভর করে ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে ইনভার্সলি মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক কার সাথে অপশন এ বলছে টেম্পারেচার অপশন বি বলছে রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্কর সাথে অপশন সি বলছে এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে নাকি অপশন ডি লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের সাথে আমরা একটা সূত্র জানি যে আর ইজ ইকুয়াল টু কি হয় রো এল বাই এ
এই এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে হলো? এই এরিয়া অফ ক্রস সেকশনের সাথে, অর্থাৎ আর ভ্যারিজেস 1/a, এটা আমরা বলতে পারি এখান থেকে। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, আমরা যদি দুটো পাইপ নেই, একটা পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইরকম, মানে এই পাইপটা এরকম চওড়া, আর একটা পাইপ যদি নেই এটা এর থেকে অনেক বেশি চওড়া, তো আমরা সহজেই বলতে পারবো কোন পাইপের মধ্যে দিয়ে সহজে জল যাবে, এই সরু পাইপটার মধ্যে দিয়ে নাকি এই মোটা পাইপটার মধ্যে দিয়ে। অবশ্যই মোটা পাইপটার মধ্যে দিয়ে। একই রকম হয় তড়িতের ক্ষেত্রেও। তাহলে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত কি হবে, যে রোধ কমে যাবে, আর তার ফলে তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি বেশি যাবে। বোঝা গেল? তাহলে কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয় রেজিস্ট্যান্স? এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে। বোঝা গেল? পরের প্রশ্ন বলছে, if the pH value of x is 9, the pH value of y is 2, the pH value of z is 6 and the pH value of a is 13। তাহলে প্রত্যেকের pH ভ্যালু গুলো দিয়ে দিয়েছে। তাহলে x এর pH ভ্যালু কত দিয়েছে? x এর দিয়েছে 9, y এর দিয়েছে 2, z এর দিয়েছে 6 আর a এর দিয়েছে কত? 13। আমরা যদি সেই pH স্কেলটা দেখি তাহলে pH স্কেলে কি হয়, যে 7 যেটা হয়, এই 7 যেখানে থাকে এটা হচ্ছে নিউট্রাল। এর থেকে যত এইদিকে আসি তত কি হয়, তত অ্যাসিডিক নেচার বাড়তে থাকে। আর এইদিকে যত অবধি যাই বেস নেচার অর্থাৎ ক্ষারের নেচার বাড়তে থাকে। অ্যাসিডের নেচার এদিকে বাঁ দিকে বাড়তে থাকে, আর বেস অর্থাৎ ক্ষারের নেচার কোন দিকে বাড়তে থাকে? ডান দিকে। তো এটা কত থেকে কত অবধি? 0 থেকে 14 অবধি ধরা হয়, 0 থেকে 14, অর্থাৎ 0 থেকে 7 এর মধ্যে কি থাকে? অ্যাসিড, আর 7 থেকে 14 এর মধ্যে কি থাকে? বেস অর্থাৎ ক্ষার। বোঝা গেল? তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে 2 আর 6 এর দুটো কি বলেছে? এরা দুটো নিশ্চয়ই অ্যাসিড, কারণ এদের মান হচ্ছে 7 এর কম। আর 9 আর 13 x আর a এদের মান কি? বেস হবে ক্ষার। এবার প্রশ্ন কি বলেছে? which of the following pairs has strong acid and strong base, মানে সব থেকে শক্তিশালী কোনটা অ্যাসিড আর সব থেকে শক্তিশালী ক্ষার কোনটা এদের মধ্যে। তাহলে কি বললাম, এর দিকে যত বাঁ দিকে যত আসে তত অ্যাসিডিক নেচার কি হয়? বাড়তে থাকে, আর ডান দিকে যত যায় তত বেসের নেচার বাড়তে থাকে। বোঝা গেল? তাহলে অ্যাসিডের নেচার সব থেকে এই জিরোর দিকে সব থেকে কাছে কে আছে? নিশ্চয়ই 2, তার মানে কি y। আবার বেস অর্থাৎ 14 এর দিকে সব থেকে কাছাকাছি কে আছে? 13, অর্থাৎ a। তাহলে a স্ট্রং বেস কে হয়ে গেল? a, আর স্ট্রং অ্যাসিড কে হয়ে গেল? y। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন, an object is placed 30 centimeter before a concave mirror of focal length of 20 semi to get a real image। মানে কি বলতে চাইছে, যে একটা কনকেভ মিরর মানে কি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার সামনে একটা বস্তুকে রাখা হয়েছে, আর সেই অবতল দর্পণটার ফোকাল লেন্থ কত? 20 সেন্টিমিটার, আর সেটা একটা রিয়েল ইমেজ তৈরি করেছে। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর, মানে সেইটার ছায়াটা সেই আয়নাটার থেকে বা সেই দর্পণটার থেকে ঠিক কত দূরে তৈরি হবে। তাহলে কনকেভ মিররের ছবি কেমন হয়? কনকেভ মিররের ছবি হয় এইরকম। তো এই প্রিন্সিপাল অ্যাক্সিস এর একটা ফোকাস আছে, আর সেই ফোকাসটা কত বলে দিয়েছে? তার ফোকাসটা বলেছে 20 সেন্টিমিটার, এটা ফোকাস। আর বস্তুটা কিরকম জায়গায় আছে? এরকম জায়গায় আছে, সে হচ্ছে 30 সেন্টিমিটার বলে দিয়েছে। এটা 30, এটা 20, এরকম ব্যাপার। তো কনকেভ মিররের ক্ষেত্রে যে সূত্রটা, একটা যেটা দর্পণের ক্ষেত্রে সূত্র আছে, সেটা কি 1/f is equal to 1/u plus 1/v। এখানে f কি? f হচ্ছে ফোকাল লেন্থ, u কি? u হচ্ছে ওই বস্তুর অবস্থান, তাহলে ডিস্টেন্স অফ অবজেক্ট কোথা থেকে? ওই মিরর থেকে। আর v মানে কি হচ্ছে? ডিস্টেন্স অফ ইমেজ। কোথা থেকে হবে? সবই মিরর থেকেই হবে। বোঝা গেল? আবার কনকেভ মিররের ক্ষেত্রে সাইন কিরকম নেওয়া হয়? f নেওয়া হয় কি কনকেভ মিররের ক্ষেত্রে? কনকেভ মিররের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ কে কি নেওয়া হয়? মাইনাস। আর এই যে বস্তুর অবস্থান আছে এটাকেও মাইনাস নেওয়া হয়। বোঝা গেল? তাহলে
আমরা এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এর ফোকাল লেন্থ কত বলেছে 1/, তাহলে কি হয়ে যাবে 1/20, আর যেহেতু কনকেভ মিররের ক্ষেত্রে f মাইনাস হয় তাই f মাইনাস নেওয়া হয়েছে। 1/u, 1/u হচ্ছে মাইনাস নেওয়া হয়, তাহলে 1/u কেও মাইনাস নিলাম, -1/30 আর প্লাস 1/v। এবার এটাকে জাস্ট সলভ করবো, তাহলে কি দাঁড়াবে 1/v ইজ ইকুয়াল টু 1/30 মাইনাস 1/20। তাহলে এটা কত দাঁড়ায়, নিচে 60 ওপরে হয়ে যাবে 2 মাইনাস 3 মানে -1/60। তাহলে 1/v ইজ ইকুয়াল টু -1/60। তাহলে v ইজ ইকুয়াল টু কত, -60। মাইনাসটা জাস্ট প্রকাশ করছে যে সেটা কোন দিকে রয়েছে মিররে, বোঝা গেল? তাহলে v কত হয়ে গেল 60। তো এইটাই আমাদের উত্তর, এই 60 সেন্টিমিটার হয়ে যাবে উত্তর। যে ওই মিররটা থেকে যে ছবিটা তৈরি হবে সেটা কত দূরত্বে তৈরি হবে, সেটা 60 সেন্টিমিটার দূরত্বে তৈরি হবে, বোঝা গেল? পরের প্রশ্ন, when the car takes a turn, what is the force that pushes us outward? মানে কি, একটা গাড়ি যখন এরকম বাঁকা একটা জায়গা দিয়ে যাচ্ছে, একটা গাড়ি, তো এই গাড়িটা এখান থেকে যখন এদিকে এরকম টার্ন নিচ্ছে, তখন আমাদের এই ভেতরে বসে থাকা লোকজনের কি মনে হয়, যেন আমরা এই বাইরের দিকে এরকম করে ছিটকে যাচ্ছি। তাহলে এই যে ছিটকে যাওয়ার মতো ব্যাপারটা হয়, এটা কোন বলের জন্য হয়? সেন্ট্রিপিটাল ফোর্স, নাকি সেন্ট্রিফিউগাল ফোর্স, নাকি ফোর্স অফ ফ্রিকশন, নাকি টেনশন ফোর্স? যখন বৃত্তাকার পথে কোনো কিছু ঘোরে তখন এর উপরে দুটো জিনিস ক্রিয়া করে। এই যে আমরা ঘুরছি, টেনে রেখেছি, এই টেনে রাখা মানে আমরা যদি একটা সুতোতে একটা ঢিল বেঁধে ঘোরাই, তাহলে কি মনে হয় যে সুতোটা আমি জাস্ট যেন ছেড়ে দেওয়ার অপেক্ষায় আছে, সুতোটা ছেড়ে দিলে ঢিলটা কি হবে, কোনো একটা দিকে এরকম ভাবে হচ্ছে সেটা এরকম ছিটকে চলে যাবে। সেই ঢিলটা এরকম বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে সেটা কোনো একটা দিকে ছিটকে চলে যাবে। আর টেনে রেখেছে কে, ওই সুতোটা। তাহলে একটা হচ্ছে ওই ভেতর দিকে ওই পাথরটাকে টেনে রেখেছে, আর একটা বল কি করছে, ওই পাথরটাকে যেন মনে হচ্ছে যে অবশ্যই বাইরের দিকে ঠেলে ঠেলে দিচ্ছে। তো এই দুটো বল সমান হয়, আর যে কারণে ওটা ওই নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই দুটো বলের মধ্যে কোনো একটা বল যদি বেশি হয়ে যায়, অর্থাৎ যদি এই বাইরে যাওয়ার বলটা যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে সাথে সাথে ঢিলটা ছিটকে চলে যাবে। আবার যদি ভেতরে চলে আসে তাহলে আর ওটা বৃত্তাকার পথে ঘুরবে না। তো ঠিক একই রকম এই গাড়িতে আমরা যখন থাকি, তো এই গাড়ি যখন কোনো বৃত্তাকার পথে ঘোরে তখন কি হয়, তখন আমরা বাইরের দিকে যে মানে ঝুঁকে যাওয়া বা বাইরের দিকে ছিটকে যাওয়ার মতো যে বলটা ফিল করি, সেটাকে কি বল বলা হয়, সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। বোঝা গেল? পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নিউক্লিয়াস অফ এ হাইড্রোজেন মলিকিউল মেড আপ অফ? মানে কি, যে হাইড্রোজেন যে অণু আছে, সেই হাইড্রোজেনের যে একটা মলিকিউল, সেটা কি দিয়ে তৈরি, তার নিউক্লিয়াসটা। অপশন এ বলছে প্রোটন, নিউট্রনস আর ইলেকট্রনস। অপশন বি বলছে 2 ইলেকট্রনস অ্যান্ড এ প্রোটন। অপশন সি বলছে দেয়ার ইজ নাথিং ইন ইট। আর অপশন ডি বলছে অনলি 1 প্রোটন। তাহলে দেখে নেওয়া যাক, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হয় 1। তো আমরা এটাকে কিভাবে লিখি, 1H1, অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কটা আছে, একটা। প্রোটন কটা আছে, একটা। যে কটা ইলেকট্রন থাকবে সে কটা প্রোটন তো থাকতেই হবে। তো এইটা যেটা হয়, তো এর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, আবার নিউট্রনও থাকে, সরি, প্রোটনও থাকে, নিউট্রন থাকে। তো এই প্রোটন আর নিউট্রন কি কোথায় থাকে, কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে থাকে। তো এখানে প্রোটন একটা বলেছে আর নিউট্রন হচ্ছে, যদি বের করতে চাই এই টোটাল এই অ্যাটম, এটা কত বলে দিয়েছি, এক, মাস নাম্বারটা। তাহলে নিউট্রন কত বেরোচ্ছে, 0, তার মানে এর মধ্যে কোনো নিউট্রন থাকেই না, বোঝা গেল? হাইড্রোজেনের মধ্যে তাহলে একটা ইলেকট্রন থাকে সেই জন্য, আর একটা প্রোটন থাকে, বোঝা গেল? তাহলে এখানে অপশনগুলো আমরা যদি দেখি, তাহলে প্রোটন নিউট্রন তো এখানে থাকে না, দুটো ইলেকট্রনও তো থাকে না। আর বলেছে দেয়ার ইজ নাথিং ইন ইট, নিউক্লিয়াসে কিছুই নেই এমন কি হয়েছে, তা তো নয়, নিউক্লিয়াসে প্রোটন রয়েছে। তাহলে অপশন ডি বলছে অনলি 1 প্রোটন, তাহলে নিউক্লিয়াসে কি থাকে, একটাই প্রোটন থাকে। তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন,
বলছে হোয়াট উড বি দ্য মোমেন্টাম অফ এ বডি অফ মাস 50 কেজি মুভিং অ্যাট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। মানে কি বলতে চাইছে, একটা 50 কেজি ভরের বস্তু যেটা 20 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলছে তার ভরবেগ কত। অপশন এ বলছে 25 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 40 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 100 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাকি 1000 কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। তো ভরবেগ সমান কি, ভরবেগ বা মোমেন্টাম, মোমেন্টাম মানে কি বললাম, ভরবেগ। তো এই ভরবেগ কথাটা থেকে আমরা বুঝতে পারছি কি হয়ে যায়, ভর ইন্টু বেগ। তাহলে ভর মানে সেই এম আর বেগ হচ্ছে স্পিড, তাহলে ভর কত 50 আর বেগ কত 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সরি সেকেন্ড। এইখানে সবকটাই স্কোয়ার গুলো হবে না, এটা ভুল দিয়েছে। তাহলে আর এখানটা এই 50 কেজি, তাহলে এটা কত হয়ে যায় 1000 কেজি মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে ভরবেগের একক, বোঝা গেল। তাহলে মোমেন্টাম মানে কি, ভর ইন্টু বেগ, বেগের একক কি হয় মিটার পার সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড, আর ভরের একক কি হয় কেজি, তাই কেজি। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, বোঝা গেল। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কম্পিউটার স্টোরেজ ডিভাইস ইজ নাও অবসোলেট। অবসোলেট মানে কি, যে অপ্রচলিত, যে এখন আর সেই জিনিসগুলোকে ব্যবহার করা হয় না। অপশন এ বলছে ফ্লপি, অপশন ডি বলছে সিডি রোম, অপশন সি বলছে পেন ড্রাইভ, অপশন ডি বলছে হার্ড ডিস্ক। কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে ফ্লপি ডিস্ক। যে ফ্লপি ডিস্ককে এখন আর ব্যবহার করা হয় না, বাকি পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, সিডি রোম এগুলোকে এখনো ব্যবহার করা হয়, বোঝা গেল। পরের প্রশ্ন, a train was moving at a rate of 36 কিলোমিটার পার আওয়ার। মানে কি, একটা ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলছিল। when the brakes were applied, যখন ব্রেক চাপা হলো, it comes to rest in a distance of 200 মিটার। মানে ব্রেক চাপলাম আর ট্রেন থেমে গেল এমন তো হবে না, যে ব্রেকটা চাপলো তো অত বড় ট্রেনটাকে থামানোর জন্য সেই ট্রেনটা থামাতে থামাতে তার মধ্যে 200 মিটার চলে গেছে। বলছে ক্যালকুলেট দ্য রিটার্ডেশন। রিটার্ডেশন মানে কি, রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন, অর্থাৎ নেগেটিভ ত্বরণ, বোঝা গেল। তো সেই মন্দন প্রডিউসড ইন দ্য ট্রেন মানে কি, সেটা কতটা ট্রেনে আছে। তাহলে আমরা সেই গতিবেগের সূত্রগুলো আগেরবার লিখছিলাম, সেগুলো আরেকবার দেখে নিই। তাহলে একটা কি হয়, ভি, এখানটায় যেহেতু মন্দন বলেছে তাহলে মন্দনের ক্ষেত্রে ওই ত্বরণটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে সবকটাতে ওইটা মাইনাস আসবে। তাহলে ইউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ, সরি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি একটা সূত্র। আবার কি হয়, ভি স্কোয়ার মাইনাস কি হয় ইউ স্কোয়ার মাইনাস 2as, যেখানে এস ডিস্টেন্স, এস হচ্ছে ডিস্টেন্স কে প্রকাশ করে, এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা এখানে রিটার্ডেশন, ভি হচ্ছে কি অন্তিম গতিবেগ, আর ইউ কি হচ্ছে প্রাথমিক গতিবেগ। আর একটা সূত্র কি আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সরি প্লাস হবে না, এখানেও কি হয়ে যাবে মাইনাস। তো এখানটায় কি বলেছে 36 কিলোমিটার পার আওয়ার। তো আমরা কিলোমিটার পার আওয়ারটাকে আগে কিসে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো, কারণ এটাও কিসে আছে মিটারে আসে। তাহলে মিটারে আনতে গেলে কি দিয়ে গুণ করতে হয়, 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 দিয়ে গুণ করলাম, করলে কত হলো 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে ট্রেনটা 10 মিটার আহ গতিবেগে যাচ্ছে, বোঝা গেল। এইবার আমাদেরকে কি বের করতে হবে, ওই রিটার্ডেশনটাকে, অর্থাৎ ওই মন্দনটাকে বের করতে হবে, বোঝা গেল। তাহলে আমরা এখানে কোন সূত্রটাকে কাজে লাগাবো, এখানে আমরা টি কেও জানি না, এ কেও জানি না, তাহলে দুটো একসাথে না জানা আছে, তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারবো না, এই সূত্রটা এখানে কাজে লাগবে না। ভি সমান কি বলেছে ইউ মাইনাস এটি, এই সূত্রটাও এখানে কাজে লাগবে না, সেই এটি আছে, তার মধ্যে টিও জানা নেই এও জানা নেই, বোঝা গেল। তাহলে একমাত্র আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো। তাহলে বলেছে সেই রেস্ট হয়ে গেছে ট্রেনটা, অর্থাৎ ট্রেনটা গিয়ে থেমে গেছে, তাহলে ট্রেনটার অন্তিম বেগ কত হয়েছে 0, তাহলে ভি স্কোয়ারের মান কত বেরোলো 0। ইউ স্কোয়ার কত বেগ নিয়ে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 তার স্কোয়ার মানে কত 100, মাইনাস
2AS, তাহলে 2A আমরা বের করব, S কত মিটার চলে গেছে তার মধ্যে 200 মিটার চলে গেছে, বোঝা গেল? তাহলে এটাকে আমরা সলভ করলে কি দাঁড়াবে যে 400A ইজ ইকুয়াল টু কত হলো 100, তাহলে A ইজ ইকুয়াল টু কত হলো 100/400, অর্থাৎ 1/4, 1/4 মানে কত হয় 0.25, বোঝা গেল? তাহলে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা হচ্ছে এর মন্তর। চলে আসি পরের প্রশ্নে। The blood plasma has the highest amount of, মানে কি যে রক্তে যে প্লাজমা আছে সেই রক্ত মানে রক্তরস, সেই রক্তরসের মধ্যে সব থেকে বেশি কি থাকে? অপশন এ বলছে হরমোন, অপশন বি বলছে অ্যান্টিবডি, অপশন সি বলছে লিম্ফ আর অপশন ডি বলছে ওয়াটার। তো রক্তের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? ব্লাডের দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্লাজমা আর একটা কর্পাসেলস, একটা প্লাজমা আর একটা কি কর্পাসেলস। এই প্লাজমার মধ্যে ওয়াটার থাকে কত? ওয়াটার থাকে 90%। আর কি থাকে? প্রোটিন থাকে, এই প্রোটিন থাকে কত? 7%। আর কি থাকে? কিছু মিনারেল থাকে, তো মিনারেল থাকে কত? 2.9%। আর রক্তের প্লাজমাতে কি থাকে? রক্তের প্লাজমাতে থাকে হচ্ছে আহ ভিটামিন, সরি গ্লুকোজ। তো গ্লুকোজ থাকে কত? গ্লুকোজ থাকে 0.1%। আর এই প্লাজমা কত পার্সেন্ট থাকে রক্তের মধ্যে? প্লাজমা রক্তের মধ্যে 55% হয়, আর কর্পাসেলস কত হয়? 45%। তাহলে কর্পাসেলস তো হবে না, সব থেকে বেশি কে থাকে? প্লাজমা। তো এই প্লাজমার মধ্যে আবার ওয়াটার থাকে কত? 90%। তাহলে সব থেকে বেশি পরিমাণে কে থাকে? জল থাকে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন। Who can divide the sun's light into its constituent colors, মানে কি? সূর্যের যে আলোক রশ্মি আছে, সে আলোক রশ্মি তো বিভিন্ন রঙের আলো দিয়ে তৈরি, তো সেই বিভিন্ন রঙের আলোগুলোতে এর মধ্যে কোন জিনিসটা ভেঙে দিতে পারে? অপশন এ বলছে রিফ্রাকশন অর্থাৎ প্রতিসরণ, অপশন বি বলছে রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন, অপশন সি বলছে প্রিজম, আর নাকি অপশন ডি হচ্ছে রেডিয়েশন। তাহলে কে ভেঙে দেয়? আমরা সেই ভিবজিওর অর্থাৎ 7টা রঙে যে কোনো আলো ভেঙে যায়, 7 রঙের আলো, তো সেটা কার মধ্যে দিয়ে পাঠালে হয়? সেটা কোনো একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে তবেই হয়। যে এরকম ভাবে যাবে কি এরকম করে 7টা রঙে এরকম করে ভেঙে যাবে, সেটা কার মাধ্যমে হয়? সেটা এই প্রিজমের মাধ্যমে হয়। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। The relative density of silver is 10.8, মানে কি? রূপোর আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 10.8। দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ 10 কিউব কেজি পার মিটার কিউব, মানে কি? জলের ঘনত্ব বলে দিয়েছে আমাদেরকে যে জলের ঘনত্ব কত? 10 কিউব কেজি পার মিটার কিউব। এমনি ডেন্সিটি মানে কি হয়? ভর বাই আয়তন। তাহলে ভর মানে কি? মাস, তো সেই মাস বাই আয়তন, তাহলে ভলিউম। তাহলে মাসের একক কি? কেজি, আর আয়তনের একক কি হয়ে যায়? মিটার কিউব, বোঝা গেল? তাই কেজি পার মিটার কিউব হচ্ছে এখানে একক দেওয়া আছে। আর কি বলছি? হোয়াট উইল বি দ্য ডেনসিটি অফ সিলভার ইন এসআই ইউনিট, তো এগুলো সব এসআই তেই আছে, তো সিলভারের ডেনসিটি জানতে চেয়েছে। তো তার আগে আপেক্ষিক ঘনত্ব, এই রিলেটিভ ডেনসিটি, এই রিলেটিভ ডেনসিটি অর্থাৎ আপেক্ষিক ঘনত্ব, এর সূত্র কি হয়? এর সূত্র হয় কোনো একটা বস্তুর যে ঘনত্ব, তার মানে বস্তুর ঘনত্ব বাই কি হয়ে যায়? জলের ঘনত্ব। এইটাকেই আমরা কি বলে থাকি? যে আপেক্ষিক ঘনত্ব। তার মানে বস্তুর ঘনত্বকে আমরা যদি জলের ঘনত্ব দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটাকে আমরা কি বলে থাকি? আপেক্ষিক ঘনত্ব। তো এখানে বলেছে আপেক্ষিক ঘনত্ব কত? 10.8 সমান, আর বস্তুর ঘনত্ব আমাদেরকে বের করতে হবে সিলভার, তো আমরা এখানে সিলভারই লিখলাম। সিলভারের ডেনসিটি বের করতে হবে। আর কি? জলের ঘনত্ব বলেছে, জলের ঘনত্ব আমাদেরকে বলে দিয়েছে, তাহলে 10 কিউব। তাহলে সিলভারের ডেনসিটি কত বেরোলো? সিলভারের ডেনসিটি বেরোবে 10.8 ইন্টু 10 কিউব। আর কি হয়ে যাবে? সেই কি বললাম ঘনত্বের একক? কেজি পার মিটার কিউব। তাহলে 10.8 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। কোথায় কোন অপশনে আছে? অপশন এ তেই আছে, বোঝা গেল? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে।
হুইচ অর্গান ডাজ ডিটক্সিফিকেশন অ্যান্ড প্রডিউসেস কেমিক্যালস নিডেড ফর ডাইজেশন, মানে কি বলছে কোন অঙ্গ ডিটক্সিফিকেশন মানে কি বিষকে পরিশুদ্ধ করে দেয়, আর কি হয় প্রডিউসেস তৈরি করে কেমিক্যালস নিডেড ফর ডাইজেশন এবং পাচনের জন্য বিভিন্ন কেমিক্যালকে তৈরি করে। অপশন এ বলছে স্যালিভারি গ্ল্যান্ড, অপশন বি বলছে প্যানক্রিয়াস, অপশন সি বলছে লিভার, অপশন ডি বলছে থাইরয়েড গ্ল্যান্ড। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে লিভার। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে অংশ লিভার, সেই লিভার কি করে আমাদের দেহে কোনো রকম অবাঞ্ছিত বস্তু প্রবেশ করলে, কোনো বিষ টাইপের বা অন্যরকম যেটা আমাদের শরীর ক্ষতি করতে পারে সেগুলোকে কে নষ্ট করে দেয়, এই লিভার নষ্ট করার চেষ্টা করে। সেই কারণে যখন কোনো ব্যক্তি বিষ খেয়ে মারা যায় তখন তার পোস্টমর্টমের সময় ফার্স্টে কি চেক করা হয়, ফার্স্টে চেক করা হয় তার লিভার, তার লিভারের কি অবস্থা। তো লিভার প্রথমে চেষ্টা করে সেই বিষটাকে যাতে নষ্ট করে দেওয়া যায়, শরীর ঠিক থাকে, কিন্তু কখনো কখনো তার যদি ডোজ বেশি হয়ে যায় তখন লিভারের পক্ষে সেটাকে আর ডিটক্সিফাই করা সম্ভব নয়, তখন সেই কারণে মানুষ মারা যায়। বোঝা গেল? তাহলে আমাদের দেহে ডিটক্সিফিকেশন তো কে করছে, লিভার করছে, আর কেমিক্যালও কে দেয়, লিভার কি প্রডিউস করে, বাইল প্রডিউস করে। সে বাইল কিসের, বাইল অর্থাৎ এই বাইল রস বা পিত্তরস, সেই পিত্তরস কিসের ডাইজেশনে সাহায্য করে, হচ্ছে ফ্যাটের ডাইজেশনে সাহায্য করে। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ দ্য হাইয়েস্ট এনার্জি, মানে বলছে কোন এদের মধ্যে কোনটা সব থেকে বেশি এনার্জি বা শক্তি রয়েছে। অপশন এ বলছে গ্রিন লাইট অর্থাৎ সবুজ আলো, অপশন বি বলছে নীল আলো, অপশন সি বলছে লাল আলো, নাকি অপশন ডি বলছে ইয়েলো লাইট। একটা সাদা আলোকে ওই প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে গেলে ও কটা রঙে ভাঙে, 7টা রঙে ভাঙে, যেটাকে আমরা কি বলে থাকি, ভিভ জিও। এই হচ্ছে 7টে রং। তো এই ভায়োলেটের কি হয়, ভায়োলেটের ওয়েভলেন্থ সব থেকে কম হয়, আর আর অর্থাৎ রেডের ওয়েভলেন্থ কি হয় সব থেকে বেশি, এর ওয়েভলেন্থ কি সব থেকে, ওয়েভলেন্থ কি হয় সব থেকে বেশি, আর ভিবজিওরের অর্থাৎ বেগুনির ওয়েভলেন্থ কি হয় সব থেকে কম হয়। বোঝা গেল? আবার ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি, ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ওয়েভলেন্থ বেশি হবে তার ফ্রিকোয়েন্সি কি হবে, কম হবে। তাহলে লাল আলোর ওয়েভলেন্থ সব থেকে বেশি, তাহলে উল্টো ভাবে আমরা বলতে পারি যে লাল আলোর ফ্রিকোয়েন্সি কি হয় সব থেকে কম হয়, এর ফ্রিকোয়েন্সি কি হয় কম হয়। আর একইভাবে ভিবজিওর এর ওয়েভলেন্থ কি হয় সব থেকে কম, বেগুনি রং, তো এই বেগুনি রঙের ওয়েভলেন্থ সব থেকে কম বলে এর ফ্রিকোয়েন্সি কি হয় সব থেকে বেশি হয়। বোঝা গেল? তাহলে এই দিক থেকে যত আমরা এই দিকে যাব তত দেখতে পাবো এর এর ফ্রিকোয়েন্সি যা তার থেকে এর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, অর্থাৎ বেগুনি আলোর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। তারপরে কার, তারপরে ইন্ডিগোর, তারপরে ব্লু, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে রেড। বোঝা গেছে? তাহলে আবার যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয় তার এনার্জিও কি হয় সব থেকে বেশি হয়। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি, ফ্রিকোয়েন্সি যত বাড়বে এনার্জি তত বাড়বে। বোঝা গেল? তাহলে সেই হিসেবে এখানে তো ভায়োলেট অপশনে নেই বা ইন্ডিগো অপশনে নেই, তাহলে কি অপশনে আছে, ব্লু অপশনে আছে, তাই ব্লু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রশ্নটা বোঝা গেল যে যার ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য সব বেশি হবে তার ফ্রিকোয়েন্সি কি হবে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তাই এখানে ভায়োলেটের ওয়েভলেন্থ কি, অর্থাৎ বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাই এর কম্পাঙ্ক কি হয় বেশি হয়, ফ্রিকোয়েন্সি বেশি হয়। আর ফ্রিকোয়েন্সি বেশি মানে কি তার এনার্জিও বেশি হয়। তো তাই এনার্জি কার বেশি হবে, সব থেকে বেশি বেগুনি আলো। তো এখানে তো বেগুনি আলো অপশনেই নেই। তারপরে আছে ইন্ডিগো, তো ইন্ডিগোর অপশনে নেই। তারপরে কি আছে, ব্লু আছে, তাই ব্লু হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? চলে আসি পরের প্রশ্নে, হাউ মেনি ক্যানাইন টিথ আর দেয়ার ইন অ্যাডাল্ট হিউম্যান, মানে কি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্যানাইন টিথ, ক্যানাইন দাঁতের সংখ্যা কটা হয়। বোঝা গেল? তাহলে আমাদের ওপরের চোয়াল আর নিচের চোয়াল, তো এটাকে আমি যদি দুভাগে ভাগ করি তাহলে কি থাকে, প্রথমে আমাদের থাকে ইনসিজার, আমরা যদি এটাকে দেখি তাহলে এখানে কে থাকবে, ইনসিজার থাকে, তারপরে থাকে ক্যানাইন, তারপরে প্রিমোলার, তারপরে থাকে কি মোলার। তাহলে সূত্রটা কি, ICPM। বোঝা গেল? তাহলে ইনসিজার করা থাকে, ইনসিজার থাকে দুটো,
ক্যানাইন কটা থাকে একটা, প্রিমোলার কটা থাকে দুটো, আর মোলার কটা থাকে তিনটে। তাহলে সূত্র কি 2 1 2 3, মানে এখানে কি হয়ে যাবে 2 1 2 3, এদিক থেকে গেলেও কি আসবে 2 1 2 3। বোঝা গেছে? তো ওপরের চোয়ালেও তাই হবে, এখানে থাকবে দুটো ইনসিজার, তারপর 2 1 2 3, এদিকে গেলে আবার 2 1 2 3, এরকম হচ্ছে হবে। তাহলে ক্যানাইন কটা থাকে? একটা থাকে। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে কটা হলো? চারটে হলো। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কটা দাঁত থাকে, এই কটা ক্যানাইন দাঁত থাকে? সেটা হচ্ছে চারটে। আর প্রাপ্তবয়স্ক মানুষের এমনি কটা দাঁত থাকার কথা? 32টা দাঁত থাকার কথা। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাবো যে 2 আর 1 এ 3, আর 2 এ 5, আর 3 এ 8, তাহলে 8টা, আর আমরা কটা ভাগে ভাগ করেছি? চারটেতে। তাহলে 4 8 32টা। তাহলে সেই 32টা দাঁতের মধ্যে এই গঠন, মানে এই স্ট্রাকচারে আর কি থাকে, যে দুটো হচ্ছে ইনসিজার, দুটো ক্যানাইন, দুটো প্রিমোলার, এই সরি দুটো ইনসিজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, আর তিনটে মোলার, এই স্টাইলে থাকে দাঁতগুলো। বোঝা গেছে? আজকের 15টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের আজকের প্রশ্নগুলো ভালো লাগবে। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লাগে, আলোচনা পছন্দ হয়, তাহলে তোমরা অবশ্যই প্রশ্নগুলো বা ভিডিওটা অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিও যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে। আর তোমরা যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমরা যেসব প্রশ্ন আলোচনা করেছি, তো সেই সব প্রশ্নের পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, সেখানে এই সমস্ত প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এই অবধি, আসলাম।